ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নথি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার মধ্যে শুক্র ও শনিবার সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, সুইজারল্যান্ডের দাভোসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দলের সঙ্গে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে দীর্ঘ আলোচনার পর নথির কাজ শেষ হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে এই নথিতে আনুষ্ঠানিক স্বাক্ষর কেবল তখনই করা হবে যখন চলমান যুদ্ধ বন্ধ হবে। এদিকে জেলেনস্কির সঙ্গে দাভোসে বৈঠকের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের আলোচনা ভালো হয়েছে, তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে চলমান প্রক্রিয়া বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের কার্যক্রমের। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে এই সনদে স্বাক্ষর করেন ট্রাম্প। এরপর এই শান্তি সনদে স্বাক্ষর করেন অন্য বিশ্ব নেতারাও। এই সময় ট্রাম্প বলেন, এটি বিশ্বের অন্যান্য সংকট সমাধানেও কাজ করবে, যা সাধারণ জাতিসংঘ করে থাকে। স্বাক্ষর অনুষ্ঠানে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, এই সনদ এখন পুরোপুরি কার্যকর হয়েছে, আর শান্তি পর্ষদ এখন একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক সংস্থা। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের জন্য সম্প্রতি শান্তি পরিষদ গঠনের ঘোষণা দেন ট্রাম্প। এতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানানো হয়। এতে স্থায়ী সদস্য হতে প্রতি দেশকে $100 কোটি দিতে হবে বলে জানা গেছে। এরই মধ্যে কাতার, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ 35টি দেশ ট্রাম্পের এই শান্তি পরিষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে ইউরোপীয় মিত্রদের তীব্র ভাষায় আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যে তিনি আবারও গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দেন এবং ন্যাটোকে ঘিরে একের পর এক বিতর্কিত ও বিভ্রান্তিকর দাবি তুলে ধরেন। বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে একের পর এক বিতর্কিত মিথ্যে বলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে চলমান বিতর্কের মাঝে বিশ্ব নেতাদের উপস্থিতিতে এমন মিথ্যে তথ্য উপস্থাপন নতুন করে বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডেনমার্কের কাছে গ্রিনল্যান্ড ফিরিয়ে দেবার বিষয়কে বোকামি বলে আখ্যা দিলেও বাস্তব ইতিহাস বলছে ভিন্ন কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে হওয়া চুক্তি কখনোই গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রকে দেয়নি। 1941 সালে নাৎসি আগ্রাসনের পর ডেনমার্কের রাষ্ট্রদূত একটি সামরিক চুক্তি করলেও তাতে শুধু ঘাঁটি স্থাপনের অনুমতি ছিল, দ্বীপ হস্তান্তরের নয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ স্টিভেন প্রেস বলেন, চুক্তিটি আইনিভাবে দুর্বল হলেও ডেনমার্কের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ ছিল। আন্তর্জাতিক আইন ও জনমতের বাইরে গিয়ে কেবল শক্তির জোরে গ্রিনল্যান্ড দখলের কোনো বৈধ অধিকার যুক্তরাষ্ট্রের ছিল না। দাভোসে ন্যাটোকেও ইঙ্গিত করে ট্রাম্প দাবি করেন, ন্যাটোর পুরো বোঝা যুক্তরাষ্ট্রই বহন করছে এবং তার চাপে সদস্য দেশগুলো 5% সামরিক ব্যয় রাজি হয়েছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। 2014 সালে ন্যাটো দেশগুলো জিডিপির 2% সামরিক ব্যয়ের অঙ্গীকার করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরই মূলত ব্যয় বাড়াতে বাধ্য হয় ইউরোপ। এমনকি 5% লক্ষ্যমাত্রা এখনও কেউ অর্জন করতে পারেনি। ট্রাম্প আরও দাবি করেন, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র কিছুই পায়নি, অথচ ইতিহাসে একবারই ন্যাটোর আর্টিকেল 5 কার্যকর হয়েছিল 9/11-এর পর যুক্তরাষ্ট্রের পক্ষেই। আফগানিস্তানে হাজার হাজার মিত্র সেনা প্রাণ হারিয়েছে যুক্তরাষ্ট্রের জন্যই। শুধু ডেনমার্কই পাঠিয়েছিল 18,000 সেনা, যাদের মধ্যে 43 জন নিহত হন। এছাড়া বিনিয়োগ, কর নীতি, চীন, ইউক্রেন যুদ্ধ, বাজার দর বিভিন্ন বিষয়ে ট্রাম্পের একাধিক দাবি আগেই মিথ্যা ও বিভ্রান্তিকর বলে চিহ্নিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা সংস্থা। বিশ্বমঞ্চে শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করলেও দাভোসে ট্রাম্পের বক্তব্য আবারও নতুন করে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব, ইতিহাসের ব্যাখ্যা এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। আরাফাত ইসলাম, 71।
গ্রিনল্যান্ড দখলে নিতে শক্তি প্রয়োগের হুমকি থেকে সরে এসেছেন ট্রাম্প। এর মাধ্যমে তার প্রশাসনের গত কয়েক সপ্তাহের নীতিগত বিশৃঙ্খলার অবসান হলো। জানা গেছে, ট্রাম্পের উচ্চপদস্থ ও ঘনিষ্ঠ কর্মকর্তারা গ্রিনল্যান্ড ইস্যুতে একদিকে যেমন দাবিগুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, অন্যদিকে মার্কিন মিত্রদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক কমানোর চেষ্টা চালাচ্ছিলেন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বুধবার ট্রাম্প নিজ বক্তব্যে বলেন তিনি সামরিক শক্তি ব্যবহারের পথ থেকে সরে এসেছেন। ডাভোসে তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপের কয়েকটি দেশের উপর যে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তাও আর কার্যকর করবেন না। হোয়াইট হাউসের দুটি সূত্র জানিয়েছে, মার্কিন প্রশাসনের কর্মকর্তারা প্রেসিডেন্টকে অপেক্ষাকৃত কম উস্কানিমূলক পথে হাঁটার জন্য চাপ দিচ্ছিলেন। ডেনমার্কের এই অঞ্চলটি সামরিক শক্তি দিয়ে দখল করার বিষয়ে ট্রাম্পের টিমের অনেক গুরুত্বপূর্ণ সদস্যই অনাগ্রহী। বুধবার শুল্ক বাতিলের ঘোষণার পর ট্রাম্প বলেন, দাভোসে আলোচনার সময় তিনি এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটে গ্রিনল্যান্ড ও পুরো আর্কটিক অঞ্চল নিয়ে ভবিষ্যৎ চুক্তির একটি কাঠামো তৈরি করেছেন। সম্ভাব্য এই চুক্তি নিয়ে আলোচনার জন্য তিনি শীর্ষ কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন। হোয়াইট হাউস সূত্র জানায়, এই শুল্ক আরোপের বুদ্ধি দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী হার্ডওয়ার্ড লুকনিক সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। ট্রাম্পের এই হুমকির আগে ইউরোপের কয়েকটি দেশ বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডে কিছু সৈন্য পাঠিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে বোঝানো তারা গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে মার্কিন উদ্বেগ গুরুত্বের সঙ্গে দেখছে। ইউএস আর্কটিক রিসার্চ কমিশনের প্রধান টম ড্যান্স, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও গ্রিনল্যান্ড ইস্যুতে মধ্যপন্থা খুঁজছিলেন। অন্যদিকে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার সামরিক শক্তি ব্যবহারের বিকল্প টেবিলে রাখার পক্ষে ছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ প্রেসিডেন্ট ট্রাম্পের দল নিয়মিতভাবে তাকে জাতীয় উদ্বেগের বিষয়ে বিভিন্ন বিকল্প প্রস্তাব করেন। দাভোস সম্মেলন শুরুর আগে ইউরোপীয় নেতারা গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগের বিরুদ্ধে তাদের প্রতিবাদ আরও জোরালো করেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা আবার প্রমাণ করল গ্রিনল্যান্ড দখলের প্রতি ট্রাম্পের দীর্ঘদিনের মোহ কিভাবে বারবার কূটনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় বাধার মুখে পড়ছে। অর্থনৈতিক, রাজনৈতিক বা বাজার পরিস্থিতির চাপে এই রিপাবলিকান প্রেসিডেন্ট বারবার শুল্ক ও অন্যান্য নীতিতে তার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছেন। সৃষ্টি ঘটক, ৭১। গ্রিনল্যান্ডের মালিকানা কার হাতে থাকবে তা রাশিয়ার চিন্তার বিষয় নয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মনে করেন এটি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ইউরোপের দূরত্ব বেড়ে গেছে। ট্রাম্পের এই পদক্ষেপের প্রভাব রাশিয়ার উপর পড়তে পারে, কারণ আর্কটিক অঞ্চলে রাশিয়ার শক্তিশালী উপস্থিতি রয়েছে। পুতিন ইঙ্গিত দিয়েছেন, গ্রিনল্যান্ডের উপর ট্রাম্পের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চেষ্টায় রাশিয়ার কোনো আপত্তি নেই। তার ধারণা, এই দ্বীপটির দাম $100 কোটি হতে পারে। Палестинским народом. Мы могли бы, я думаю, направить в Совет мира. Да, пожалуйста. Если сравнить это со стоимостью приобретения Соединенными Штатами Аляски, то цена за Гренландию была бы... বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাস্থ্য ব্যবস্থা এবং বৈশ্বিক জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের একটি বিদ্যমান আইনেরও লঙ্ঘন, যেখানে WHO-কে বকেয়া প্রায় $26 কোটি পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। 2025 সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার নোটিশ দেন। তবে মার্কিন আইনে বলা আছে, সংস্থা ছাড়তে হলে 1 বছর আগে নোটিশ দিতে হবে এবং সব বকেয়া অর্থ পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, কোভিড-19 সহ বিভিন্ন স্বাস্থ্য সংকট মোকাবেলায় তথ্য নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও শেয়ার করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতির $1 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে। এ কারণে প্রেসিডেন্ট ভবিষ্যতে WHO-কে দেওয়া সব ধরনের মার্কিন সরকারি অর্থ সহায়তা ও সম্পদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আসছেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বন্দুকধারী গুলিতে 3 জন নিহত,
বলে জানিয়েছে পুলিশ। গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে পারিবারিক সহিংসতা বলে সন্দেহ করা হচ্ছে। লেক কারাগলিগোতে স্থানীয় সময় আনুমানিক বিকেল 4:40 দিকে ঘটে এই ঘটনা। এরই মধ্যে ঘটনাটি ঘিরে পুলিশের তদন্ত চলছে। একই সাথে বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলতে অনুরোধ করেছে পুলিশ। গুলির ঘটনায় জড়িত বন্দুকধারী এখনও পলাতক বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। কর্তৃপক্ষ বন্দুকধারীর খোঁজ বের করার চেষ্টা করছে। সশস্ত্র বিশেষ পুলিশও মোতায়েন করা হয়েছে। 7 নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী স্থানীয় কাউন্সিলের মালিকানাধীন একটি গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালান। লেক কারাগলিগো নিউ সাউথ ওয়েলসের কেন্দ্রে অবস্থিত। সেখানে 1,500-এর মতো লোকের বসবাস। গেল মাসে সিডনির বন্ডাই সৈকতে এক নির্বিচারে গুলির ঘটনায় 15 জন নিহত হয়েছিল। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের দোদা জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত 10 সৈন্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে 10 জন। বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার দুর্ঘটনার সময় সেনাবাহিনীর ওই বুলেট প্রুফ সাঁজোয়া যানটি একটি অভিযানে যাচ্ছিল। খান্নিচূড়া এলাকায় তাদের ভাদের ওয়াহা চাম্বা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এই সময় আহত 10 সেনা সদস্যকে হেলিকপ্টারে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান লেফটেন্যান্ট গভর্নর মনোজ। পবিত্র রমজান মাসে নামাজে মসজিদের বাইরে লাউড স্পিকার ব্যবহারে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ আব্দুল লতিফ বলেন, শুধু আজান ও ইকামতে মসজিদের বাইরে লাউড স্পিকার ব্যবহার করা যাবে। মন্ত্রণালয় থেকে পবিত্র রমজানের প্রস্তুতি উপলক্ষে একগুচ্ছ নির্দেশনা সংবলিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে এই ঘোষণা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলেছে, শুধু মসজিদের আঙিনার নির্ধারিত স্থানে ইফতার মাহফিলের আয়োজন করতে হবে। পবিত্র রমজানের আশপাশের মানুষের অসুবিধা না করে মুসল্লিদের জন্য একটি শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আদালতে অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগ দেন প্রিন্স হ্যারিস সহ 6 জন। বহুল আলোচিত ও প্রতীক্ষিত 9 সপ্তাহের এই বিচারের তৃতীয় দিনে প্রিন্স হ্যারি অ্যাসোসিয়েটেড নিউজ পেপারস লিমিটেডের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে প্রকাশনা গোষ্ঠীটি আরোপিত অভিযোগ শুরু থেকে অস্বীকার করে আসছে। প্রিন্স হ্যারি দাবি করেন, ডেইলি মেল এবং এর প্রকাশক সংস্থা তার স্ত্রী মেগান মার্কেলের জীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে। হ্যারি বলেন, 2022 সালে মামলা দায়ের করার পর থেকে সংবাদ মাধ্যমের আচরণ তার প্রতি আরও আগ্রাসী হয়ে উঠেছে। মামলাটি তার জন্য মানসিক চাপের কারণ বলেও উল্লেখ করেন তিনি। চীনের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত চাংবাই পাহাড়ে শীতের সৌন্দর্য নতুন রূপে ধরা দিয়েছে। হৃদয় আকৃতির ছাদ আর রোমান্টিক লাল গোলাপে সাজানো এক ব্যতিক্রমী বরফের গুহা এখন পর্যটকদের বিশেষ আকর্ষণের জায়গা। ভালোবাসা দিবসকে সামনে রেখে গুহাটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত নাহিদা রিন্থি রিপোর্টে। চীনের চাংবাই পাহাড় ঢেকে গেছে শুভ্র বরফে, আর সেটিকে সাজানো হয়েছে হাজারো গোলাপ দিয়ে। হৃদয় আকৃতির এই ছাদ আরও অর্থবহ করেছে এই আয়োজনকে, আর এই নান্দনিক সৌন্দর্য এখন পর্যটকদের কাছে হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ। চীনের জিলিং প্রদেশের উত্তর পূর্বের চাংবাই পাহাড়টি জনপ্রিয় শীতকালীন বরফের এই সৌন্দর্যের জন্যই। এটি দেশটির অন্যতম অক্ষত প্রাকৃতিক বাস্তুতন্ত্র হিসেবেও পরিচিত, যেখানে বৈচিত্র্যময় জলবায়ু ও সমৃদ্ধ জীববৈচিত্র্যে বিদ্যমান। শীতকালীন সৌন্দর্যকে ঘিরে এমন ব্যতিক্রমীয় আয়োজন পর্যটকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। একই সাথে প্রকৃতি আর রোমান্সের এই অনন্য মেলবন্ধন চাংবাই পাহাড়কে আবারও পর্যটকদের আগ্রহের কেন্দ্রে নিয়ে এসেছে। নাহিদা রিন্থি, 71। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।